আমরা তো গণ অধিকার পরিষদের দুইটা অংশ ছিল। অনেক ঝগড়াঝাটি হতো, বিবাদ, সাইবার হ্যারাসমেন্ট। তো কতদিন এভাবে চলা যায়? সেই জায়গা থেকে আমরা অনেক দিন ধরেই প্রেশার ফিল করছিলাম যে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। বিশেষত আমাদের ভারতের আগ্রাসন বিরোধী যে লড়াই, ওই লড়াইয়ে আমাদের ব্যাপক আমরা আমরা কাজ করতাম। তো এটা অন্য একটা সংগঠনের নাম হয়ে যেত, অথবা কোনো একটা ত্রাণ কার্যক্রম আমরা করছি, বলছে যে এটা কি নূর ভাইয়ের সংগঠন নাকি, ঠিক আছে এভাবে বলতো। কিন্তু আমরা তো তারা এক না, আমাদের বেশ কিছু মতাদর্শগত চিন্তাগত আলাদা থেকে আমাদের লড়াইয়ের ন্যারেটিভটাও আলাদা। তো এই জন্য নামটা পরিবর্তন করা খুব জরুরি ছিল। এছাড়া নিবন্ধন কেন্দ্রিক সমস্যা হচ্ছিল, এই আর কি। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমাদের আপনার তৎপরতা সেভাবে নাই। আমরা নির্বাচন তৎপরতা এখনও দেখাইনি। প্রথমত আমাদের যে লড়াইয়ের যে মূল চিন্তাগুলো, সেগুলো সার্বভৌমত্ব কেন্দ্রিক, ভারতের আগ্রাসন বিরোধী, বাংলাদেশকে স্বনির্ভর করা, এই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করি, লেখালেখি করি, নাগরিকদেরকে বোঝাই, আমরা শিখি। তো নির্বাচন কেন্দ্রিক আমাদের কোনো নেতাকর্মী তার নিজ এলাকায় নির্বাচনী কার্যক্রম প্রচারণা এখনও করছে না। তো কেউ করবে না এরকম না, আমরা দেখছি, দেখা যাক সামনে কি হয়। আমাদের প্রেশার একটু কমবে। আমরা মূল প্রবলেমই ফেস করতেছিলাম গণ অধিকার পরিষদ নামকে কেন্দ্র করে। নুরুল হক নূরের সংগঠন জিওপি নামে গণ অধিকার জিওপি নিবন্ধন পাওয়ার পরে আমাদের তো গণ অধিকার নামের নিবন্ধনের জন্য রিট করা ছিল, আইনগত প্রক্রিয়া ছিল। তারপরেও খুব মানে আমাদের মনে হচ্ছে যে আমরা আমাদের আসল লড়াইটা করতে পারছি না। মানে আমাদের তো কোনো একটা দলের বিরুদ্ধে, কোনো একটা কমিউনিটির বিরুদ্ধে লড়াই না, তাই না? আমরা লড়াই করি সামগ্রিক উদ্দেশ্যে। যখন দেশের জন্য যা প্রাসঙ্গিক ওইটা করার চেষ্টা করি। কখনো পারি, কখনো পারি না, কখনো সফল হই, কখনো সফল হই না। এটা হলো আমাদের একটা মানে চেষ্টা সবসময় থাকে, সফল সবসময় হবে এরকম না। বাংলাদেশ এবং ভারত ভৌগোলিকভাবে খুব ক্লোজলি কানেক্টেড। আমাদের দেশে 3 দিক থেকে ঘিরে আছে। এটা যেরকম আমাদের জন্য একটা অস্বস্তির বিষয়, তেমনি ভারতের হার্টের ভিতরে আমরা, এটা ভারতের জন্য অস্বস্তি। বাংলাদেশ যদি ভারত বিরোধী কোনো কার্যক্রম করে, তাহলে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তেমনি ভারতও বাংলাদেশ বিরোধী কার্যক্রম করলে বাংলাদেশ অস্তিত্ব বিলীন হবে। কিন্তু এই যে আমরা সবই জানি, তারপরেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের সীমান্তে নাগরিক হত্যা করছে, আমাদের এখানে নানা বাণিজ্যিক আগ্রাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক ধরনের তাদের পলিসি রয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। ভারত বাংলাদেশকে নিয়ে পলিসি করবে, এটাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আমরা মনে করি। সেই জায়গা থেকে এখন পর্যন্ত বন্ধু ভাবার মতো কোনো কারণ নাই, কখনোই বন্ধু হবে না এগুলো। তারা যদি তাদের আচরণ ঠিক করে, সীমান্তে নাগরিক হত্যা বন্ধ করে, আমাদের উপর রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ করে, তখন ধীরে ধীরে এগুলো পরিস্থিতি বলে দেবে যে সেটেল হবে কি হবে না। বাংলাদেশের রাজনীতিতে তরুণ, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, মধ্যবয়স্ক সবাই ভূমিকা রাখবে। শুধুমাত্র তরুণরা ভূমিকা রাখবে, যারা মধ্যবয়স্ক তারা, আমরা কি তাদেরকে বাতিল করে দেবো রাজনীতি থেকে? হ্যাঁ, রাজনীতি দেখেন, ডক্টর, চিকিৎসক, তাই না? মানে প্রত্যেকটা মুহূর্তে সে এক্সপিরিয়েন্সড হয়। যত বেশি মানে এক্সপিরিয়েন্স তত বেশি ভালো শিক্ষা দেয়। একজন শিক্ষক যত বেশি বয়স হয় তত বেশি শিক্ষিত হয়, ঠিক আছে? তেমনি রাজনীতির ক্ষেত্রেও আমি এখন থেকে 5 বছর আগে যে মেধা এবং প্রজ্ঞা রাখতাম, এখন তার চেয়ে অনেক কিছু আমার সঙ্গে অ্যাড হয়েছে। 5 বছর পরে আরও অ্যাড হবে। প্রত্যেকটা মুহূর্তে আমরা শিখতে শিখতে, রাজনীতিতে ধৈর্যের প্রয়োজন, রাজনীতিতে পরস্পরকে সম্মান করতে হয়। এই জিনিসগুলো তরুণদের মধ্যে একটু কম আছে। তরুণদের মধ্যে অস্থিরতা আছে, বেগ আছে, স্পিড আছে। ইভেন আন্দোলন সংগ্রামের জন্য তরুণরা পারফেক্ট, ঠিক আছে? যে অন্যায়কে ভেঙে চুরমার করতে হবে, এই ক্ষেত্রে আমরা তরুণরা এটা আমরা করি। কিন্তু রাজনীতি হলো স্ট্যাবিলিটি। রাষ্ট্রকে সবসময় আন্দোলনের উপর রাখতে হয় না। আমরা কি সবসময় রাষ্ট্রের নিচে আগুন লাগাই দিয়ে রাখবো যে রাষ্ট্র আমার জ্বলবে, জ্বালো জ্বালো আগুন জ্বালো, এরকম কি হয় নাকি আসলে? এটা না। মানে এখানে রাজনৈতিকভাবে যারা প্রজ্ঞা, মেধা রাখে, তারা রাজনীতিটাকে রাজনীতির ন্যারেটিভ ডেভেলপ করবে, আর তরুণরা সেগুলো বাস্তবায়ন করবে। আর যখন অনিয়ম দেখবে, তরুণরা সেটা ভেঙে চুরমার করবে। এটা হলো কাজ। তরুণরাই বিরুদ্ধদেরকে সরায় দিয়ে রাজনীতি বানাবে, এইটা হলো আপনার, এটা কখনো হয় না। আমরা অনেক দিন ধরেই বিকল্প নাম খুঁজতেছিলাম। প্রাথমিকভাবে আমাদের দুটা নাম সিলেক্ট হয়, সার্বভৌম বাংলাদেশ আর হলো আমজনতার দল। তো এই দুটা নামের আগে আরও 5টা নাম ছিল। তা আমরা সেগুলোর মধ্যে দুটো নাম সিলেক্ট করি। সেখান থেকে আমাদের যারা মুরব্বী গণজন আছে, তাদের পক্ষ থেকে নামটা আসছিল আমজনতার দল। বিশেষত
পিনাকি দাদা এবং ওনার কমিউনিটির মানুষরা একসঙ্গে এই জিনিসটা সিলেক্ট করে দিয়েছেন যে আমজনতার দল। তো এটা আবার আমাদের দলের ফোরামে জিজ্ঞাসা করলাম। তো জিজ্ঞাসা করার পরে আপনার হলো সবাই দুই একজন বাদে সবাই এটাতে মতামত দিল, সাধারণ সবাই। তো তখন দুই একজন যারা ছিল তারা বলল, যেহেতু সবাই এটাকে মত দিয়েছে আমরা আবার দ্বিমত করি কেন, তারাও এটাকে মত দিয়েছে। তো আসলে এইভাবেই নামটা চলে আসলো। আম শব্দের ব্যাখ্যা আমরা জানতে চেয়েছিলাম, এটা আম শব্দ থেকে আম শব্দটা আসছে। হ্যাঁ, এটা আপনার হলো ওই মুঘল সম্রাটের সময় আম আম আপনার হলো দেওয়ান দেওয়ান আম এবং দেওয়ানি খাস দুটা ছিল, ঠিক আছে। মানে যে সভাবস্ত সম্রাট, হ্যাঁ, জনগণের একটা অংশকে নিয়ে সভাবস্ত, আবার খাস লোকদেরকে নিয়ে সভাবস্ত। তো ওইখান থেকে আম শব্দটা আসছে। এই শব্দের মধ্যে পরবর্তীতে আরও অনেক জায়গায় অনেক এটা নেপালে এই কাছাকাছি নামে পার্টি আছে, আম জনতা পার্টি নেপালের একটা পার্টির নাম। আম আদমি পার্টি আছে, আবার আওয়ামী লীগ, সেটাও আওয়াম শব্দটা রয়েছে। এরকমভাবে আম শব্দটা আরবি থেকে আসছে, বেসিক্যালি আওয়াম থেকে আসলেও ওইটা বাংলা এটা গ্রহণ করে ফেলেছে। এটা বাংলা গ্রহণ করেছে, হিন্দি গ্রহণ করেছে, উর্দু গ্রহণ করেছে। এটা সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার একটা কমন শব্দ হলো আম। আমাদের দলের 3টা মূলনীতি আছে: সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং আপনার হলো সুশাসন, গুড গভর্নেন্স। এই 3টা মিলে আমাদের দলের হলো মূলনীতি। আমরা এগুলো নিয়ে কাজ করতে চাই। আমরা এখানে গণতন্ত্র এই বিষয়টি আমাদের দলের নাম মূলনীতিতে রাখি নাই, কারণ আমাদের এখানে অনেক মানুষ সমাজতন্ত্রে বিশ্বাসী, অনেক মানুষ খেলাফতে বিশ্বাসী, অনেক মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। দেখেন, গণতন্ত্র এই বিশ্বাসের ক্ষেত্রে মানুষগুলো ভাগ হওয়া আছে। হ্যাঁ, তাহলে যদি কিন্তু সার্বভৌমত্ব এই বিষয়ে কোনো ভাগ আছে? স্বনির্ভরতা কোনো ভাগ আছে? আমরা গুড গভর্নেন্স চাই, কোনো ভাগ আছে? কোনো ভাগ নাই। সো আমরা এইভাবে মূলনীতিটা নিয়েছি।